আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিখ্যাত সম্রাট হারুন ও রশিদ আরব ভূমিতে তার নাম ছড়িয়ে আছে একজন সুশাসক ও প্রজাবৎসল সম্রাট হিসেবে। তিনি গরিবের উপকার করতেন, দুঃখী ও বিপদগ্রস্ত মানুষদের সহায়তা করতেন। সবচেয়ে বড় কথা হলো তিনি ভালো মানুষের পক্ষে ছিলেন এবং মন্দ মানুষের বিপক্ষে। একদিন সম্রাট হারুন ও রশিদ বসে আছেন সভাকক্ষে, মন্ত্রীদের সঙ্গে গভীর এক বিষয় নিয়ে সলা পরামর্শ করছেন। কি করে প্রজাদের উপকার করা যায়, এই ছিল তার সারাক্ষণ কর্ম ও ধ্যান। এমন সময় একটি লোক প্রচন্ড উত্তেজিত হয়ে প্রাসাদে প্রবেশ করল। প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সোজা প্রবেশ করলো সভাকক্ষে। সম্রাটের সামনে দাঁড়িয়ে উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলো লোক। সম্রাট বললেন, কি হয়েছে তোমার? সে বলল, বাদশাহ নামদার, একজন লোক আপনাকে ও আপনার মাকে নিয়ে যা তা গালাগালি করছে রাস্তায়। আমি সহ্য করতে পারলাম না, তাই ছুটে এলাম। এই লোকের এখনোই বিচার হওয়া উচিত। সম্রাট মন দিয়ে সবটুকু শুনলেন। মন্ত্রীদের দিকে তাকিয়ে বললেন, লোকটিকে কি করা উচিত বলে আপনারা মনে করেন? মন্ত্রীরা সকলেই ভয়ানক উত্তেজিত। এত বড় দুঃসাহস লোকটির! ওকে ধরে এনে এক্ষুনি ফাঁসিতে চড়াও। একজন সম্রাটকে বললেন, লোকটিকে ধরে এনে সমুচিত সাজা দেওয়া উচিত, ওকে শোলে চড়ানো প্রয়োজন। আরেকজন বললেন, ওকে হত্যা করে ওর মাংস কুকুর বিড়ালকে দিয়ে খাওয়ানো দরকার। আরেকজন বললেন, ওর জিভ কেটে চুল কেটে ওকে শহর থেকে বের করে দেওয়া উচিত। কেউ বা বললেন, বেয়াদবটাকে মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করতে হবে। সম্রাট হারুন রশিদ সকলের বক্তব্যই শুনলেন, তারপর নীরবে একটু হাসলেন। মৃদু হাসি দিয়ে সকলের উদ্দেশ্যে বললেন, না, লোকটিকে ক্ষমা করে দেওয়াই আমাদের উচিত, নইলে প্রমাণ হয় না যে আমরা ওই লোকটির চেয়ে বড়। লোকটি আমাকে গালাগালি দিয়েছে, এতে সে নিচু মনের পরিচয় দিয়েছে। আমি যদি ওকে গালি দিতে চাই, তবে ব্যাপারটা কেমন দাঁড়ায়? আমিও তো তবে ওর মতো হয়ে যাই। সুতরাং ওকে ক্ষমা করে দাও, কারণ ক্ষমা করাই হচ্ছে মহত্বের লক্ষণ। আরেকটি ঘটনা, বাদশাহর কঠিন অসুখ। সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন। শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কণ্ঠস্বর ক্ষীণ হচ্ছে, মনে কোনো সুখ নেই, কাজকর্ম করতে পারেন না, বেঁচে থাকার আর কোনো আশা নেই তার। বাদশাহ বুঝলেন মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছে। দূর দূরান্ত থেকে চিকিৎসকরা এলো, নানা রকম ঔষধ দিল, কিন্তু কিছুতেই কোনো উপকার হয় না। সকলেই খুব চিন্তিত। চিকিৎসক এলেন ইরান তুরান থেকে, চিকিৎসক এলেন কাবুল কান্দাহার থেকে, শেষে একজন চিকিৎসক এলেন গ্রিস থেকে। গ্রিসের চিকিৎসক বেশ কয়েকদিন ধরে সব ধরনের পরীক্ষা করলেন বাদশাহ। নাড়ি টিপে দেখলেন, শরীরের তাপ নিলেন। তারপর তিনি বললেন, এ বড় কঠিন অসুখ, তবে এর চিকিৎসা আছে। একজন অল্প বয়স্ক বালক প্রয়োজন, যার হৃৎপিণ্ড থেকে ঔষধ তৈরি করতে হবে। সেই ঔষধে বাদশাহ সুস্থ হয়ে উঠবেন। বাদশাহর অসুখ, প্রয়োজন অল্প বয়স্ক বালক। দিকে দিকে লোক ছড়িয়ে পড়ল। খুঁজতে খুঁজতে একটা ছেলেকে পাওয়াও গেল। ছেলের বাবা টাকার বিনিময়ে খুব অনায়াসে ছেলেটিকে বিক্রি করে দিল বাদশাহর লোকদের কাছে। টাকাও পেল বিপুল পরিমাণ। আর কাজী বিচার সভায় রায় দিলেন, এই ছেলেটির জীবন বধ করা অন্যায় কোনো কাজ নয়, কারণ এই ছেলের তুচ্ছ জীবনের বিনিময়ে বাদশাহর মূল্যবান জীবন রক্ষা পাবে। ছেলেটি এইসব ঘটনা দেখে সারাক্ষণ মিঠি মিঠি হাসে। জল্লাদ তাকে হত্যা করার জন্য ধরে বেঁধে নিয়ে যাচ্ছে বদ্ধভূমিতে। তার হৃৎপিণ্ড থেকে তৈরি হবে ঔষধ। ছেলেটি তখন আকাশের দিকে তাকিয়ে হু হু করে হাসতে লাগলো। বাদশাহ পেছনে ছিলেন। ছেলেটির হাসির শব্দ শুনে তিনি খুব বিচলিত হলেন। একটু পরেই তার মৃত্যু হবে, মাটিতে লুটিয়ে পড়বে তার সুন্দর দেহ। তবে ছেলেটি প্রাণ খুলে হাসছে কেন? বাদশাহ তাকে ডেকে পাঠালেন। বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এরকম ভাবে হাসছ কেন? ছেলেটি হাসতে হাসতেই বলল, হায় আমার জীবন, আমি হাসবো না তো কে হাসবে বলুন? পিতামাতার দায়িত্ব সন্তানদের রক্ষা করা, কিন্তু দেখুন কিছু অর্থের বিনিময়ে আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছেন। কাজীর দরবারে মানুষ যায় কেন? সুবিচারের আশা নিয়ে, কিন্তু কাজী সাহেব অন্যায়ভাবে বাদশাহর পক্ষ নিলেন, আমাকে হত্যা করার হুকুম দিলেন। আর বাদশাহর কর্তব্য কি? বাদশাহ তো গরিব দুঃখী অত্যাচারিত নিপীড়িত প্রজাদের রক্ষা করবেন, কিন্তু এখন কি ঘটতে যাচ্ছে আমার জীবনে? বাদশাহ নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের জীবনকে তুচ্ছ করছেন, কিন্তু অপরের জীবনও যে তার নিজের কাছে অতি মূল্যবান, এই সামান্য কথা তিনি মনেই রাখলেন না। হায়, একটু পরেই আমার মৃত্যু হবে, আমি হাসবো না তো কে হাসবে? জগৎ সংসারের এইসব খেলা দেখে একমাত্র আমিই এখন প্রাণ খুলে হাসতে পারি। বাদশাহ এই কথা শুনে অবাক হলেন। ছেলেটির প্রতি অসীম মমতায় তিনি কাতর হয়ে উঠলেন। অবশেষে ছেলেটিকে তিনি মুক্ত করে দিলেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তার কিছুদিন পরেই বাদশাহর অসুখ সেরে গেল, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন।